আচ্ছা, ওকে, গত ক্লাসে তাহলে আমরা ডেডলকের যে কন্টেন্টটা ছিল ওই কন্টেন্টে আমরা মেইনলি এতটুকু পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজকে আমরা তার যে রিমেনিং কন্টেন্ট থাকবে সেগুলোই কমপ্লিট করার ট্রাই করব। তো তাহলে আমরা যে অনুসিদ্ধান্ত উপনীত হলাম গত ক্লাসে সেটা ছিল, যখন কোনো গ্রাফে সাইকেল থাকবে না তখন সেখানে কোনো ডেডলক থাকবে না। আর যদি সেক্ষেত্রে গ্রাফ থাকে এবং গ্রাফের মধ্যে যদি কোনো সাইকেল থাকে এবং সাইকেলের ক্ষেত্রে যদি দেখা যায় যে রিসোর্স গুলো আছে সেখানে যদি সিঙ্গেল ইনস্ট্যান্স দ্যাট মিনস ওয়ান ইনস্ট্যান্স থাকে তাহলে সেখানে অবশ্যই ডেডলক হবে। কিন্তু রিসোর্সের যদি মাল্টিপল ইনস্ট্যান্স দ্যাট মিনস সেভারাল ইনস্ট্যান্স থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেডলক হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেটা দ্বারা বোঝাচ্ছে কি, ডেডলক থাকতেও পারে, ডেডলক নাও থাকতে পারে, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বোঝাতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব মেথডস ফর হ্যান্ডলিং ডেডলক। ডেডলককে আমরা কোন কোন মেথডের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। সো এখানে প্রথম যে প্রসিডিওর বলা সেটা হচ্ছে এনশিওর দ্যাট দ্য সিস্টেম উইল নেভার এন্টার আ ডেডলক স্টেট। এটা দ্বারা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সিস্টেম কখনোই ডেডলক স্টেটে যেন এন্টার না করে। তো আমাদের সিস্টেমে যেন কখনো কোনো ডেডলকই না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে একটা মেথড। আর আরেকটা মেথড হচ্ছে allow the system to enter a deadlock state and then recover। যদি কখনো এক্ষেত্রে কোনো ডেডলক হয়ে যায় তাহলে ডেডলক হোক এবং এটাকে তোমরা অ্যালাউ করো। অ্যালাউ করার পর এটাকে কি করতে হবে, আমরা ওই ডেডলকটাকে রিকভার করব। সো ডেডলক হবে এবং ডেডলকটাকে রিকভার করব, এই পদ্ধতিতেও কি করতে হবে, ডেডলকটাকে হ্যান্ডেল করা যায়। এছাড়া হচ্ছে আরেকটা যে প্রসিডিওর সেটা হচ্ছে ইগনোর দ্য প্রবলেম এন্ড প্রিটেন্ড দ্যাট ডেডলকস নেভার অকার ইন দ্য সিস্টেম। এক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এমন একটা প্রিটেন্ড করব, ভনিতা করব যে সিস্টেমে কখনো কোনো ডেডলকই হয় নাই। যেমন মাঝে মধ্যে কি হয়, আমাদের মাথা ব্যথা হয়। তো আমি মাথা ব্যথা নিয়ে আমি বলবো না যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমি এমন একটা প্রিটেন্ড করব, ভান করব যে আসলে আমার কোনো মাথা ব্যথাই হয় নাই। তো এখানেও এরকম একটা সিস্টেম যেটাকে আমরা বলবো, যখন কোনো একটা সিস্টেমে ডেডলক হয় সো ওই ডেডলকটাকে জাস্ট হচ্ছে ইগনোর করো এবং প্রিটেন্ড করো সিস্টেমে আসলে কোনো ডেডলকই হয় নাই। এই তিনটা মেথডের মাধ্যমে কি করা যায়, ডেডলকটাকে হ্যান্ডেল করা যায়। এছাড়া হচ্ছে ডেডলক যাতে আমরা ডেডলককে প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশন, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কয়েকটা ওয়ে ফলো করে ডেডলকটাকে প্রিভেন্ট করা যায়। তো প্রিভেন্ট করার জন্য আমরা যেহেতু দেখে আসছিলাম ডেডলকের কন্ডিশন হচ্ছে চারটা কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশন ছিল মিউচুয়াল এক্সক্লুশন, সেকেন্ড ছিল হোল্ডেনয়েড, থার্ড ছিল নো প্রিংশন এন্ড ফোর্থ ওয়ান ছিল সার্কুলারয়েড। তাহলে চারটা কন্ডিশনের মধ্যে যদি কোনো কন্ডিশনকে আমরা এক্ষেত্রে অকার হতে না দেই, হ্যাপেনিং হতে না দেই, দ্যাট মিনস এই ক্ষেত্রে কি করা যাবে, তাহলে ডেডলকটাকে প্রিভেন্ট করা যাবে। সো কারণই যদি আমি হতে না দেই তাহলে তো সেখানে আর কি হবে না, ডেডলকই হবে না। তো কারণগুলোকে যেন আমরা রিস্ট্রেন করতে পারি, প্রতিহত করতে পারি, যেই চারটা কারণে হয় ওই কারণগুলোকে যদি প্রতিহত করা যায় তাহলে ডেডলকটাকে প্রিভেন্ট করা যাবে। তারপরে হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। তো ডেডলককে কিভাবে অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সিস্টেমে আগে থেকে ইনফরমেশন গুলোকে অ্যাভেলেবেল রাখতে হবে। requires that the system has some additional priori information available। দ্যাট মিনস যে সিস্টেম নিয়ে আমি কাজ করব ওই সিস্টেমে যেন প্রায়োরি মানে হচ্ছে আগে থেকে দিয়ে দেওয়া। সো ওই সিস্টেমে যেন আগে থেকে কিছু কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে। সো কি কি ইনফরমেশন অ্যাভেলেবেল থাকতে পারে, যেমন হচ্ছে সিস্টেমে যদি আমি ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্স অ্যাভেলেবেল রাখি তাহলে তো সিস্টেমে কি হবে না, ডেডলকই হবে না। সো যখন কোনো একটা সিস্টেমে ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্স রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু ডেডলককে অ্যাভয়েড করা যায়। এছাড়া হচ্ছে যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে কাজ করা হয় ওই গ্রাফে যদি আমরা কখনোই কোনো সাইকেল না অকার করি, দ্যাট মিনস যদি এরকম হয় ওই ক্ষেত্রে কোনো সার্কুলার ওয়েড কন্ডিশন নাই তাহলে সেক্ষেত্রে কি হবে না, কখনোই ডেডলক হবে না এবং এই পদ্ধতিতে ডেডলকটাকে অ্যাভয়েড করা যাবে। আর রিসোর্স অ্যালোকেশন গ্রাফ যেহেতু একটা প্রসিডিওর যেটার মাধ্যমে ডেডলকটাকে অ্যাভয়েড করা যায়, সো এই
যে প্রসিডিউর, এইটাতে আমরা মেইনলি কি করে থাকি, এইটাতে আমরা মেইনলি হচ্ছে যে রিসোর্স গুলো থাকে রিসোর্স গুলোকে অ্যাভেলেবেল করে দেই এবং হচ্ছে সেগুলোকে অ্যালোকেট করে দেই, এবং সে অনুযায়ী প্রসেস কি করতে পারে, তার যে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে, নিডস থাকে, রিকোয়েস্ট থাকে, সেগুলোকে সে স্যাটিসফাই করতে পারে। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফে যদি আমরা অ্যাভেলেবেল, অ্যালোকেশন, নিড এগুলাকেও যদি অ্যাভেলেবেল করতে পারি, তাহলে কি হবে না, সিস্টেমে ডেভেলপ হবে না। সো সিস্টেমে যাতে ডেভেলপ না হয় তার একটা টার্ম হচ্ছে সেফ স্টেট। তো সেফ স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যখন কোনো সিস্টেমে সেফ স্টেটে থাকবে তখন সেই ক্ষেত্রে কোনো ডেভেলপ হচ্ছে না। তাহলে সেফ স্টেট তখনই বলা হয় যখন তার মধ্যে যত প্রসেস থাকবে সব প্রসেসকে যখন রিসোর্স দিয়ে আমি স্যাটিসফাই করতে পারবো। দ্যাট মিনস ওইখানে যত প্রসেস থাকবে সব প্রসেস যখন তার যে রিকোয়েস্ট ছিল, নিড ছিল, সেটাকে সে ফুলফিল করতে পারে, তখনই কি হয়ে যাবে, সিস্টেমটা সেফ স্টেটে চলে আসবে। তাহলে তাকে সেফ স্টেটে নিয়ে আসতে হলে তার যে ডিমান্ড অথবা তার যে রিকোয়েস্ট ছিল সেটাকে ফুলফিল করতে হলে কি করা লাগে, ওই সিস্টেমে যে অ্যাভেলেবেল রিসোর্স থাকে কারেন্টলি, ওই রিসোর্স দ্বারা যদি আমরা তাকে স্যাটিসফাই করতে পারি, এই ছাড়া অন্যান্য যে প্রসেস ছিল, ওই প্রসেস যে রিসোর্স গুলোকে হোল্ড করেছিল সেগুলোকে যখন সে রিলিজ করে দিল, ওই রিসোর্স গুলোকে কারেন্ট অ্যাভেলেবেলের সাথে যোগ করে যদি আমি কোনো রিকোয়েস্ট প্রসেসকে তার রিকোয়েস্টটাকে আমি স্যাটিসফাই করতে পারি, তখনও আমি বলতে পারি আমার সিস্টেমটা আসলে সেফ স্টেটে। তো এখান থেকে মেইনলি যে সিম্পল আমরা স্টেটমেন্ট দাঁড় করাতে পারি সেটা হচ্ছে যখন কোনো একটা প্রসেস রিকোয়েস্ট করবে, ওই প্রসেসকে যদি স্যাটিসফাই করা যায় তাহলে সিস্টেম কি হবে, সেফ স্টেটে থাকবে। তো এরকম করে যত প্রসেস থাকবে সব প্রসেসকে যখন আমি স্যাটিসফাই করতে পারবো তার রিকোয়েস্টকে রিসোর্স দিয়ে, তখনই সিস্টেম সেফ স্টেটে যাবে। তো এখানে আমরা একটু দেখি বেসিক কিছু ফ্যাক্টের কথা বলা, যেমন হচ্ছে if a system is in safe state there is no deadlock। তো সিস্টেম যখন সেফ স্টেটে থাকবে সেখানে কোনো ডেডলক থাকবে না। আর যদি সিস্টেম আনসেফ স্টেটে থাকে তখন সেখানে কি হবে, ডেডলক হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তাহলে যদি ডেডলক হওয়ার একটা পসিবিলিটি থাকে তখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। সো অ্যাভয়েড করার ট্রাই করার জন্য কি করতে হবে, এনশিওর দ্যাট a system will never enter an unsafe state। যেহেতু আনসেফ স্টেটে গেলে কি হচ্ছে, ওইখানে একটা ডেভেলপ হওয়ার পসিবিলিটি থাকে। তো এভিডেন্সের মাধ্যমে আমরা কি করব, এমন ভাবে এনশিওর করব যেন আমার সিস্টেমটা কখনোই আনসেফ স্টেটে এন্টার না করে। তো এখানে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে কি হবে, যখন সেফ স্টেট থাকবে এখানে কোনো ডেডলক হবে না, আর যদি আনসেফ স্টেটে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেডলক হওয়ার একটা পসিবিলিটি থাকবে। এটাই এখানে দেখানো। তারপর আমরা এখানে দেখব ডেডলককে কিভাবে আমরা অ্যালগোরিদমের মাধ্যমে অ্যাভয়েড করতে পারি। তো ডেডলক যদি সিস্টেমে অ্যারাইজ করে তাহলে এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করার জন্য আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এই প্রসিডিউরে ডেডলককে অ্যাভয়েড করতে পারি। এই ছাড়া আরেকটা প্রসিডিউর আছে সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। ব্যাংকার্স অ্যালগোরিদমের মাধ্যমেও এই ক্ষেত্রে ডেডলককে অ্যাভয়েড করা যায়। তাহলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে ডেডলককে অ্যাভয়েড করতে পারি, এই ক্ষেত্রে আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি যখন কোনো প্রসেস রিসোর্সের জন্য কোনো একটা রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, ধরো কোনো একটা রিকোয়েস্ট পাঠালো, দ্যাট মিনস প্রসেস থেকে রিসোর্সের দিকে কোনো একটা রিকোয়েস্ট গেল, ওই রিকোয়েস্টকে যদি আমরা যে রিসোর্স থাকবে ওই রিসোর্স দিয়ে যদি এই ক্ষেত্রে অ্যালোকেট করতে পারি, দ্যাট মিনস অ্যালোকেট যদি করা যায় তাহলে কি হবে, সেখানে কোনো ডেডলক থাকবে না। তো ব্যাপারটা পুরো এরকমই বোঝাচ্ছে যখন কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে এবং ওই রিসোর্সটা যখন প্রসেসের জন্য অ্যালোকেশন করে দেওয়া হয়, যদি এরকম এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় যে ডিমান্ড করলো এবং তার ডিমান্ডটাকে এই ক্ষেত্রে সে স্যাটিসফাই করতে পারলো, তাহলেও আমরা কি করতে পারবো, এই ক্ষেত্রে ডেডলককে অ্যাভয়েড করতে পারবো।
আর যদি এরকম হয় রিকোয়েস্ট করলো কিন্তু তার রিকোয়েস্টটাকে এই ক্ষেত্রে অ্যালোকেট করা যাচ্ছে না, স্যাটিসফাই করা যাচ্ছে না, তখন আমরা বলবো সিস্টেমে কি থাকবে, ডেডলক থাকবে। এখানে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে এটাকে একটু এক্সপ্লেন করি, ধরো এখানে হচ্ছে দুইটা প্রসেস P1 এবং P2, হ্যাঁ, দুইটা প্রসেস এই ক্ষেত্রে R2 রিসোর্সের জন্য তারা রিকোয়েস্ট করলো। এখন রিসোর্স হচ্ছে একটা কিন্তু রিকোয়েস্ট আসলো দুইটা, তাহলে যদি এরকম হয় যে এখানে আমার একটা রিসোর্স এবং হচ্ছে দুইটা প্রসেস রিকোয়েস্ট পাঠালো, এখন দুইটা প্রসেসের মধ্যে জাস্ট স্যাটিসফাই করতে পারবো তাহলে কয়টাকে, শুধুমাত্র একটাকে। যেহেতু রিকোয়েস্ট আসলো দুইটা কিন্তু স্যাটিসফাই করতে পারলাম আমি একটা, তো এই কনসেপ্ট অনুযায়ী আমি বলতে পারবো কি এইখানে আনসেফ স্টেট আছে এবং এখানে ডেডলক আছে। দেখো রিকোয়েস্ট আসলো দুইটা, তখন দুইটা রিকোয়েস্ট আসছে কিন্তু আমি জাস্ট এই ক্ষেত্রে স্যাটিসফাই করলাম কাকে, একটা প্রসেসকে তার রিকোয়েস্টকে স্যাটিসফাই করলাম, আর একটা প্রসেসকে আমি এই ক্ষেত্রে স্যাটিসফাই করতে পারলাম না। যেহেতু আমি স্যাটিসফাই করতে পারলাম না তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আনসেফ স্টেট এবং এখানে ডেডলক অ্যারাইজ করবে, এটাই বোঝাচ্ছে এখানে। আর যদি এরকম হতো যে দুইটা রিকোয়েস্ট আসলো এবং দুইটা রিকোয়েস্টকে আমি এই ক্ষেত্রে স্যাটিসফাই করতে পারতেছি, তাহলে আমি বলতে পারতাম এটা হচ্ছে সেফ স্টেটে আছে এবং এখানে কোনো ডেডলক নাই। এতটুকু কি বুঝে গেছে? জি আচ্ছা, ম্যাম। তো এখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ যেটা অ্যালগরিদমের কথা বলা, এটা তো আমরা একটু আগে এক্সপ্লেন করে আসলাম যে প্রসেস থেকে যখন কোনো রিসোর্সের দিকে রিকোয়েস্টটা যাবে এবং রিসোর্স দিয়ে যদি আমরা ওই প্রসেসটাকে স্যাটিসফাই করতে পারি তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে ডেডলকটাকে অ্যাভয়েড করা যাচ্ছে। এখানে এই কথাটা আবার একটু রিপিট করা। এছাড়া আরেকটা প্রসিডিউরের মাধ্যমেও কিন্তু আমরা ডেডলকটাকে অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো ব্যাংকার্স অ্যালগরিদম মেইনলি হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স, রিসোর্সের যখন মাল্টিপল ইনস্ট্যান্স থাকবে সেই ক্ষেত্রে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করব এবং ব্যাংকার্স অ্যালগরিদম এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তো ব্যাংকার্স অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু সামনের দিকে দেখি, এই যে দেখো যখন আমরা ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে কাজ করব আমাদেরকে কিছু টার্ম জানতে হবে। একটা হচ্ছে কি অ্যাভেলেবল টার্ম, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম টার্ম, অ্যালোকেশন টার্ম এবং হচ্ছে নিড টার্ম। তো এই চারটা টার্ম কিন্তু যখন আমরা ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে কাজ করব এই চারটা টার্ম সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। তো অ্যাভেলেবল বলতে বোঝাচ্ছে সিস্টেমে এখন অ্যাভেলেবল রিসোর্স কয়টা আছে, সেটা হচ্ছে অ্যাভেলেবল টার্ম। আর ম্যাক্সিমাম টার্ম হচ্ছে যে প্রসেস এই ক্ষেত্রে আছে ওই প্রসেস ম্যাক্সিমাম কয়টা রিসোর্স ইউজ করবে, সেটা হচ্ছে তার জন্য ম্যাক্সিমাম রিসোর্স। এছাড়া হচ্ছে আরেকটা টার্ম সেটা হচ্ছে অ্যালোকেশন। তো অ্যালোকেশনটা হচ্ছে মেইনলি ধরো কোনো একটা প্রসেসের ম্যাক্সিমাম দরকার হচ্ছে 5টা রিসোর্স কিন্তু তার জন্য অ্যালোকেশন করে দেওয়া হলো 3টা রিসোর্স। সো এই ক্ষেত্রে কি হতে পারে, এখানে আরেকটা টার্ম সেটা হচ্ছে অ্যালোকেশন, যে ম্যাক্সিমাম রিসোর্স তার কয়টা থাকতে পারে এবং তার জন্য কয়টা রিসোর্স অ্যালোকেট করে দেওয়া হলো সেটা হচ্ছে অ্যালোকেশন রিসোর্স। এছাড়া হচ্ছে নিড টার্ম। নিড টার্মটা বলতে বোঝাচ্ছে মেইনলি এই যে আমার দরকার, আমার জন্য দরকার হচ্ছে টোটাল 5টা কিন্তু আমাকে অ্যাসাইন করে দেওয়া হলো 3টা, আমার এখনো নিড তাহলে কয়টা বলো তো, 2টা রিসোর্স নিড না? জি ম্যাম। হ্যাঁ 2টা রিসোর্স আমার নিড লাগবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তার ম্যাক্সিমাম কয়টা দরকার এবং তাকে কয়টা অ্যালোকেট করে দেওয়া হলো, এছাড়া ওই কাজটা কমপ্লিট হতে তার আরো কয়টা রিসোর্স লাগবে সেই ক্যালকুলেশন যেটা সেটাই হচ্ছে নিড টার্ম। তো যখন আমরা ব্যাংকার্স অ্যালগরিদম করব এই চারটা টার্ম আমাদের টেবিলে চলে আসবে এবং সেগুলোকে ইউজ করেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে যেহেতু আমি বললাম ম্যাক্সিমাম যদি আমার টোটাল 5টা লাগবে কাজটা কমপ্লিট করতে কিন্তু আমাকে অ্যাসাইন করে দিল 3টা, তাহলে আমার আরো দরকার পড়বে কাজটা কমপ্লিট করতে 2টা। তো এখানে আমরা যে নিড টার্মটা বের করলাম, নিড টার্মটা আসলে তাহলে কি হলো, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন হলো না? তো এইটাই হচ্ছে এই সূত্রটা, যখন আমরা নিড বের করব নিড হবে কি ম্যাক্সিমাম রিসোর্স মাইনাস অ্যালোকেশন রিসোর্স। বুঝা গেছে? ওকে।
তো এখানে এখন আমরা দেখবো সেফটি অ্যালগোরিদম। সো সেফটি অ্যালগোরিদমটা মেইনলি হচ্ছে যখন কোনো একটা প্রসেস রিকোয়েস্ট করে, ধরো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করলো এবং হচ্ছে ওই রিকোয়েস্টটাকে গ্র্যান্টেড করা যাচ্ছে, সেটাই হচ্ছে সেফটি অ্যালগোরিদম। আর যদি রিকোয়েস্টটাকে গ্র্যান্টেড করা যাচ্ছে না, তখন সেটা হচ্ছে আনসেফ অ্যালগোরিদম। তো সেফটি অ্যালগোরিদমের ক্ষেত্রে ধরো আমরা ধরলাম এক্ষেত্রে যে 4টা স্টেপ এখানে দেখানো। ধরো কোনো একটা প্রসেস, হ্যাঁ, প্রসেসটা আমি এক্সিকিউট করব, দ্যাট মিন্স প্রসেসটা কাজ করবে, ওয়ার্কিং করবে। তো এক্সিকিউশন হওয়ার জন্য আমি ধরলাম শুরুতেই যে কাজটা আমি কমপ্লিট করব, ওই কাজটা কমপ্লিট করতে আমার সিস্টেমে অ্যাভেলেবেল রিসোর্স দেওয়া আছে। এখন ওই অ্যাভেলেবেল রিসোর্সের দ্বারা যদি আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে তো আমি বলবো আমার সিস্টেমটা সেফটি অবস্থায় আছে। আর যদি কাজটা কমপ্লিট করতে আমি অ্যাভেলেবেল রিসোর্সের ভিতর দিয়ে কাজটা কমপ্লিট করতে পারি নাই, তখন তো আমি বলবো সিস্টেমটা সেফ স্টেটে নাই। তাহলে দেখি তো এখানে পুরো কাজটা কিভাবে হয়। সেই পুরো কাজটা কমপ্লিট হওয়ার জন্য এখানে দেখো, তো আমি একটা প্রসেসটা এক্সিকিউট হওয়ার জন্য তার সিস্টেমে অ্যাভেলেবেল রিসোর্স অ্যাসাইন করে দেওয়া আছে। এখন ধরো কাজটা কমপ্লিট হওয়ার জন্য তাকে কি করতে হবে, ধরো কাজটা কমপ্লিট হয় নাই, ফিনিশ ইকুয়াল টু ফলস, কাজটা এখনো কমপ্লিট হয় নাই। যদি কমপ্লিট না হয়, এই যে তখন সে কি করবে, 2 নাম্বার স্টেটে যাবে। 2 নাম্বার স্টেটে এখানে এসে দেখলো তার কাজটা এখনো কমপ্লিট হয় নাই। যদি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে নিডটা কি হচ্ছে, ওয়ার্ক থেকে ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে। যদি কাজ কমপ্লিট না হয়, দ্যাট মিন্স হচ্ছে তার যে প্রয়োজন কাজটা কমপ্লিট করতে, তার যে নিড রিসোর্স দরকার কাজটা কমপ্লিট হওয়ার জন্য অ্যাভেলেবেল থেকে, যদি ধরো তার অ্যাভেলেবেল আছে সিস্টেমে 9টা, ঠিক আছে, কিন্তু তার কাজটা কমপ্লিট করতে দরকার হচ্ছে 2টা। সো এই জন্য বলা হচ্ছে নিড যদি অ্যাভেলেবেল থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলে তো সে কি করতে পারবে, যদি তার নিড 9ও হয় তাহলে তো সে কি কাজটা স্যাটিসফাই করতে পারবে, তাই না? এই জন্য কন্ডিশন হচ্ছে নিড যখন অ্যাভেলেবেল থেকে ছোট হবে এবং সমান হবে, তখনই সে কাজটা কমপ্লিট করতে পারবে। আর কাজটা কমপ্লিট করার জন্য তখন সে কি করবে, 3 নাম্বার স্টেপে আসবে। 3 নাম্বার স্টেপে এসে সে কি করবে, যে কারেন্ট অ্যালোকেশন ছিল ওই অ্যালোকেশনের সাথে তার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তার যে অ্যালোকেশন ছিল ওই অ্যালোকেশনটাকে সে যোগ করে দিবে। এবং এইভাবে যোগ করে আনটিল কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত, ফিনিশ যতক্ষণ পর্যন্ত ট্রু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন দিয়ে সে চেক করে কাজটাকে কমপ্লিট করে নিবে। আর যদি ব্যাপারটা এরকম হয়, শুরুতেই দেখা গেল আমার নিড হচ্ছে 10, কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল আছে কত, 9, তাহলে কি আমাকে কি কোনোভাবে স্যাটিসফাই করতে পারবে বলো তো? পারবে না, তাই না? না ম্যাম। পারবে না। সো এইখানে যদি আমাদের কন্ডিশনটা, এই যে এখানে যে কন্ডিশনটা বলা, নিড যদি কি হয়ে যায়, বড় হয়ে যায়, অ্যাভেলেবেল থেকে বড় হয়ে যায়, তখন কি হবে না, তখন কিন্তু কোনোভাবে এই যে অ্যালোকেশন আমার কাজটা ট্রু পর্যন্ত, শেষ পর্যন্ত হবে না। তখন শুরুতেই কাজটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তখনই আমি কি করব, কাজটা ফলস হয়ে যাবে। আর কাজটা যদি ফলস হয়ে যায়, আমাকে আনটিল কাজটা ট্রু হওয়া পর্যন্ত কাজটাকে সিস্টেমে হয়তো রিসোর্স বাড়াতে হবে, যতক্ষণ না কাজটা ট্রু হচ্ছে এবং এটা সেফ স্টেটে আসতেছে। তো এইভাবে সেফ স্টেট পর্যন্ত আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছি? তো এই যে অ্যালগোরিদম এটা দেখানো, এই ধরনের অ্যালগোরিদম পরীক্ষায় খুবই কম থাকে, একদম ধরো 2% মতো সম্ভাবনা, কখনো পরীক্ষায় আসে না। কিন্তু তারপরও যেহেতু এখানে আছে, সেহেতু আমি একটু বুঝিয়ে দিলাম। আসে না মেনলি, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় এক্সাম্পল হিসেবে থাকে। ধরো কোনো একটা টেবিল দেওয়া থাকলো, ওই টেবিলের উপর বেসিস করে তোমাকে বলবে সিস্টেমটা সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে, সেটা ভেরিফাই করো। এরপর আমরা এখানে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। ধরো কোনো একটা রিসোর্স অথবা একটা সিস্টেম, এক্ষেত্রে সে এক্সিকিউশন হচ্ছে। এখন এক্সিকিউশনের টাইমে নতুন কোনো রিকোয়েস্ট আসলো সিস্টেমে। যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নতুন রিকোয়েস্টটাকে নিডের সাথে এবং অ্যাভেলেবেলের সাথে কম্পেয়ার করতে হবে। তো নিড থেকে যদি রিকোয়েস্ট ছোট হয় অথবা সমান হয়, এবং অ্যাভেলেবেল থেকেও যদি ছোট হয় অথবা সমান হয়, তাহলে সেই কাজটাকে স্যাটিসফাই করতে পারবে। আর স্যাটিসফাই করার জন্য তখন তাকে কি করতে হবে, এখানে এসে
যে অ্যাভেলেবেল ছিল ওই অ্যাভেলেবেল থেকে রিকোয়েস্টটাকে বাদ দিতে হবে, নিড থেকেও রিকোয়েস্টটাকে বাদ দিতে হবে, অ্যালোকেশনের সাথে রিকোয়েস্টটাকে যোগ করে দিতে হবে। তো যখন প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই হবে তখনই সাথে সাথে আমাদেরকে এই তিনটা কাজ করতে হবে। এবং এই তিনটা কাজ করার পরে যখন আমরা সিস্টেমে সকল প্রসেস পিআই পর্যন্ত সবগুলা প্রসেসকেই যখন আমরা অ্যালোকেট করতে পারবো রিসোর্স দিয়ে, তখনই সেফ স্টেটে চলে আসবে। আর যদি কোনো একটা প্রসেস অ্যাটলিস্ট একটা প্রসেসও ওয়েটিং লিস্টে থাকে, তখন আমরা বলবো সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম এটাকে যদি এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, তাহলে এই পুরো প্রসিডিউর গুলো খুব ভালো মতো করে আমরা বুঝতে পারবো। তো এখানে এখন একটা অ্যালগোরিদম এবং এটাকে এক্সাম্পল হিসেবে একটা দেওয়া আছে, আমরা এইটাকে এখন ক্যালকুলেশনের মাধ্যমে করব এবং দেখব কিভাবে অ্যালগোরিদমটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। সো এইখানে যে সিস্টেমটা দেওয়া, আপাতত আমরা ধরে নিলাম এতটুকু এখানে নাই, আমাদের সিস্টেমে শুধু এতটুকু দেওয়া আছে। তো একটা সিস্টেমে এরকম করে দেওয়া থাকতে পারে কি, এই ক্ষেত্রে হচ্ছে প্রসেস নাম্বার বা প্রসেস দিয়ে দিবে। তো এখানে হচ্ছে প্রসেস হচ্ছে কয়টা, টোটাল 5টা, P0 থেকে P4 পর্যন্ত। অ্যালোকেশন, অ্যালোকেশন মানে হচ্ছে এই যে আমরা একটু আগে যে টার্মগুলো দেখে আসছিলাম, অ্যালোকেশন থাকবে, ম্যাক্সিমাম থাকবে, অ্যাভেলেবেল থাকবে। সো এই যে একটা প্রসেস P0, হ্যাঁ, P0 জন্য অ্যালোকেশন করে দেওয়া এইটা, কিন্তু তার সর্বোচ্চ দরকার এইটা। ধরো তার 1 নাম্বার রিসোর্স লাগবে 7টা, কিন্তু তার জন্য আমি অ্যালোকেট করে দিলাম 7টার মধ্যে একটাও আমি অ্যালোকেট করে দেই নাই, 0। এরপরে দেখি বি নাম্বার রিসোর্স তার দরকার 5টা, কিন্তু আমি তাকে অ্যালোকেট করে দিলাম মাত্র একটা, যে তার দরকার 5টা, জাস্ট তাকে শুধুমাত্র একটা দিয়ে দেওয়া হলো কাজটা শুরু করার জন্য। এরপরে দেখা যাচ্ছে তার ম্যাক্সিমাম সি রিসোর্স দরকার হচ্ছে 3টা, কিন্তু তার জন্য আমি অ্যালোকেট করে দিলাম 3টার মধ্যে তাকে আমি একটাও দেই নাই। সো এইভাবে কি করে দিব, ম্যাক্সিমাম থাকবে এবং অ্যালোকেশন থাকবে, আর সিস্টেমের একটা টোটাল অ্যাভেলেবেল থাকবে। সো অ্যাভেলেবেল মানে হচ্ছে এই তার ম্যাক্সিমাম এবং নিড এগুলা বাদেও সিস্টেমে আরো কিছু আছে অ্যাভেলেবেল, যেগুলো দিয়ে কি করতে হবে, এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে, এক্সিকিউশন কমপ্লিট করতে হবে। এখন এই কাজগুলোকে এক্সিকিউশন কমপ্লিট করার আগে আমাদেরকে আরেকটা কলাম বের করতে হবে। তো কলাম বের করার জন্য আমরা দেখি কি বের করতে পারি এখানে, সেটা হচ্ছে নিড কলাম বের করতে হবে। তো নিড কলামের জন্য আমরা একটু আগে দেখে আসছিলাম, নিড আমরা কিভাবে বের করি, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন, তাই না? এভাবে করছিলাম না? হ্যাঁ, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন, এভাবেই আমরা নিড বের করতে পারি। তাহলে দেখি নিড বের করার পরে কত আসলে এখানে, এই যে দেখো, এইখানে আমরা কি করলাম, নিড কলাম বের করলাম। এই যে এই কাজটা এখানে করা, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন। তাহলে দেখো এখানে আমার এ নাম্বার রিসোর্স আছে কয়টা, 7টা, অ্যালোকেট করা আছে কয়টা, 0টা। তাহলে এখন আমার দরকার কয়টা বলো তো, 7টা না, 7টা। এরপর বি নাম্বারে দেখো, বি নাম্বারে আমার ম্যাক্সিমাম দরকার 5টা, কিন্তু আমার জন্য বরাদ্দ দেওয়া আছে একটা, একটা অ্যালোকেট করে দেওয়া। তো কাজটা কমপ্লিট করতে আমার এখনো প্রয়োজন কয়টা বলতো, 4টা না? হ্যাঁ, এই 4টা এখানে দেওয়া। সেম ভাবে এরপরে দেখি আমার সি নাম্বারে আমার কাজটার জন্য ম্যাক্সিমাম দরকার হচ্ছে 3টা রিসোর্স, কিন্তু আমাকে বরাদ্দ করে দিচ্ছে একটাও দেয় নাই। তো আমার কাজটা কমপ্লিট করতে আমার কয়টা রিসোর্স লাগবে, এখনো 3টা লাগবে না? হ্যাঁ, 3টা লাগবে। তো এইভাবে এই যে সূত্র এটাই দাঁড়ালো, তাই না, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন। তো ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন করে আমরা এখান থেকে নিড কলামটা বের করে ফেলবো। বুঝতে পেরেছি? তো এইভাবে বাকি নিড বের করব। এতটুকু ক্লিয়ার? আচ্ছা দেখো, আরেকটা ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা এখানে নিড বের করার জন্য যে মাইনাসটা করতেছি, হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল মাইনাস হবে, ইন্ডিভিজুয়ালি আমরা করব। ইন্ডিভিজুয়ালি বলতে বোঝাচ্ছে এই নাম্বারের রিসোর্স থেকে এই নাম্বারের রিসোর্স বাদ দিতে হবে, বি নাম্বারের রিসোর্স থেকে বি নাম্বারের রিসোর্স বাদ দিতে হবে, সি নাম্বারের রিসোর্স থেকে সি নাম্বারের রিসোর্স বাদ দিতে হবে। ধরো এখানে আমি ম্যাক্সিমাম আর হচ্ছে সাথে থাকে কি
অ্যালোকেশন। হ্যাঁ, এটা থেকে আমি কি করব, নিড বের করব। সো অ্যালোকেশন আমি এখানে লিখলাম। আর ম্যাক্সিমাম উপরের রিসোর্স হচ্ছে এ বি সি, তিনটা রিসোর্স এ বি সি। ধরো আমি P2, হ্যাঁ P2 এর জন্য আমি ক্যালকুলেশন করতেছি। P2 তে আমার ম্যাক্সিমাম কত, 902, তাই না? 902 এটা দেওয়া না? আর অ্যালোকেশন দেওয়া কত, 302, 302 এইটাই তো দেওয়া। তাহলে নিট বের করার জন্য কি করতে হবে, এই যে দেখো সি নাম্বার থেকে সি নাম্বার বিয়োগ দিতে হবে। তার মানে সি এর ম্যাক্সিমাম কত, 2, আবার অ্যালোকেশন কত, 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ যাবে 0, এই 0 এখানে বসানো। তারপরে দেখো ম্যাক্সিমাম এবং অ্যালোকেশনের বি থেকে বি বিয়োগ যাবে, তাহলে দুইটাতে 0, সো 0 হবে। এরপর এ থেকে এ বিয়োগ যাবে, এ এর মান হচ্ছে এখানে 9, 9 থেকে 3 চলে গেলে আর থাকে কত, 6, এই মানটা এখানে 600। বুঝতে পেরেছি? তাহলে বলো তো, এই যে আমি যে বিয়োগটা করলাম, বিয়োগটা কি ইন্ডিভিজুয়ালি হচ্ছে নাকি কালেকটিভলি হচ্ছে? ইন্ডিভিজুয়ালি হচ্ছে না? এ থেকে এ বিয়োগ যাচ্ছে, বি থেকে বি বিয়োগ যাচ্ছে এবং সি থেকে সি বিয়োগ যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, যদি এরকম হতো, ধরো আমি এখানে এ কে আমি 19 রাখলাম, তারপর হচ্ছে সি কে আমি এখানে ধরো 12 রাখলাম, তখন বিয়োগটা কিভাবে হতো বলো তো? সি এর মান এখানে কত হবে বলো তো এখানে? ভেরি গুড, ইন্ডিভিজুয়াল বিয়োগ হবে, 10 হবে। পরেরটাতে হবে 0, আর এতে হবে কত, 19 থেকে 3 চলে গেলে 16। হ্যাঁ, তো এইভাবে আমরা মানটা লিখবো। আমরা এখানে লিখবো না 19,012, এভাবে বিয়োগ করবো না। 19,012 থেকে 302 বিয়োগ এইভাবে করবো না। আমরা কি করব, সি থেকে সি বিয়োগ করব, বি থেকে বি বিয়োগ করব, এ থেকে এ বিয়োগ করব। দ্যাট মিন্স বিয়োগটা করতে হবে কি, ইন্ডিভিজুয়ালি। বুঝা গেছে? আর সবাই কি বুঝতে পেরেছি বলো? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা নিড কলামটা বের করে ফেলবো, তারপরে গিয়ে সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে নিডের সাথে অ্যাভেলেবেল কে কম্পেয়ার করতে হবে। এখন আমরা কি করব, নিড এবং অ্যাভেলেবেল কম্পেয়ার করব। তাহলে আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল শুরুতে কত দেওয়া ছিল, 332, তাই না? এটা দেওয়া ছিল। এই যে আমি যদি একটু ব্যাকে যাই তোমাদেরকে দেখাই, সিস্টেমে অ্যাভেলেবেল কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল না, 332। তো এখানে আমরা কি করব, অ্যাভেলেবেল এবং নিড এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য নিডকে কি হতে হবে, নিড শুড বি, কন্ডিশনটা কি ছিল, লেস দেন অর ইকুয়াল টু অ্যাভেলেবেল, তাই না? এটা ছিল না? সেফ স্টেটের হওয়ার জন্য আমার কি করা লাগবে, নিডকে অবশ্যই অ্যাভেলেবেল থেকে ছোট হতে হবে অবশ্যই, অথবা সব। যেমন নিডে যদি আমার থাকে আমার দরকার 3, অ্যাভেলেবেল আছে 5, তাহলে তো সে আমাকে স্যাটিসফাই করতে পারবে। কিন্তু আমার নিড আছে 3, অ্যাভেলেবেল আছে 2, তাহলে কি স্যাটিসফাই করতে পারবে? করতে পারবে না। এই জন্যই নিড এবং অ্যাভেলেবেল এই দুটোর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, তখন আমাদেরকে দেখতে হবে নিডের ভ্যালু যেন অ্যাভেলেবেল থেকে ছোট হয়। এবং এখানেও যে আমরা কম্পেয়ার করব, এই কম্পেয়ারটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি হবে। দ্যাট মিন্স এ এর সাথে এ এর ভ্যালুকে কম্পেয়ার করতে হবে, বি এর সাথে বি এর ভ্যালুকে কম্পেয়ার করতে হবে, সি এর সাথে সি এর ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। বুঝতে পেরেছি? এখন আমরা যদি এখন এখানে কম্পেয়ারটা করি, তাহলে দেখি কম্পেয়ারে কি আসে। এই যে দেখো, অ্যাভেলেবেল হচ্ছে 3, নিড হচ্ছে আমার এখানে 7, তাহলে কি এর ভ্যালু কি আমি এক্ষেত্রে আমার নিডকে কি আমি অ্যাভেলেবেল দিয়ে স্যাটিসফাই করতে পারবো? পারবো না। আবার বিতে দেখি, আমি বিতে আমার দরকার হচ্ছে 4, কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল আছে 3, তাহলে কি P0 প্রসেসকে বি রিসোর্স দ্বারা স্যাটিসফাই করা যাবে? এ দ্বারাও করা যাচ্ছে না, বি দ্বারাও করা যাচ্ছে না। 3 নাম্বারে দেখি আমি, 3 নাম্বারে আমার নিড হচ্ছে 3, কিন্তু অ্যাভেলেবেল আছে 2, এইটা দ্বারাও স্যাটিসফাই করা যাচ্ছে না। যখন কোনো একটা রিসোর্স দিয়ে অ্যাটলিস্ট একটাও স্যাটিসফাই হবে না, তখন ওই প্রসেস এক্সিকিউট হবে না। তাহলে এই মুহূর্তে আমরা P0 কে এক্সিকিউট করতে পারছি না।
এই যে দেখো এখানে, হ্যাঁ এখানে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, নিড এবং অ্যাভেলেবেল এই দুটোর মধ্যে কম্পেয়ার হচ্ছে। তো কম্পেয়ার হওয়ার জন্য কি করা লাগে, নিডকে অবশ্যই অ্যাভেলেবেল থেকে ছোট হতে হবে অবশ্যই, অথবা সমান হতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পারি নিড কি হচ্ছে, অ্যাভেলেবেল থেকে ছোট হচ্ছে না অথবা সমান হচ্ছে না, তাহলে P0 কে এই মুহূর্তে এক্সিকিউশন করা যাচ্ছে না। এরপরে তাহলে আমরা পরেরটাতে আসি, P0 এর পরে কি আছে, P1। তাহলে এখন আমি P1 এর নিড এবং হচ্ছে অ্যাভেলেবেল এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করি, দেখি তো এখন করা যায় কিনা। এই যে দেখো, এতে আমার দরকার হচ্ছে 1 কিন্তু সিস্টেমে আছে 3, তাহলে কি এই রিসোর্স দ্বারা স্যাটিসফাই করা যাচ্ছে। বিতে দেখা যাচ্ছে আমার দরকার হচ্ছে 2 কিন্তু সিস্টেমে আছে 3, দ্যাট মিন্স স্যাটিসফাই করা যাচ্ছে। এরপরে দেখি সি রিসোর্সে নিড হচ্ছে 2 কিন্তু সিস্টেমে আছে 2, তার মানে স্যাটিসফাই করা যাচ্ছে। সো অ্যাভেলেবেল যা ছিল সেগুলা দিয়ে আমি P1 এর নিডকে স্যাটিসফাই করতে পারতেছি, তাই না? স্যাটিসফাই কি করা যাচ্ছে বলো তো? হ্যাঁ। আর যদি যেই প্রসেসটাকে স্যাটিসফাই করা যাবে তখন আমাদের কি করতে হবে, সাথে সাথে নেক্সট অ্যাভেলেবেল কে আপডেট করে দিতে হবে। তো নেক্সট অ্যাভেলেবেল কে আপডেট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেই প্রসেসকে আমি স্যাটিসফাই করতে পারবো, P1 কে আমি স্যাটিসফাই করতে পারছি, তাই না? তাহলে P1 এর অ্যালোকেশন কত, এটা না 200। আচ্ছা ধরো আমি P1 কে স্যাটিসফাই করলাম, দ্যাট মিন্স P1 সে তার কাজ কমপ্লিট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। এখন একটা প্রসেস যখন সে তার কাজটাকে এক্সিকিউট করতে পারবে, কমপ্লিট করতে পারবে, তাহলে পরবর্তীতে সে কি করবে, কাজ শেষে সে তার রিসোর্সটাকে রিলিজ করে দিবে না? জি ম্যাম। হ্যাঁ, রিলিজ করে দিবে এই কারণে যেন পরবর্তীতে অন্যান্য প্রসেস তার রিসোর্সটাকে ইউজ করতে পারে। তো যেহেতু আমি P1 কে স্যাটিসফাই করতে পারলাম এবং P1 সে তার কাজটাকে কমপ্লিট করতে পারলো, তাহলে তার জন্য যে অ্যালোকেশন ছিল সে এখন এই অ্যালোকেশনটাকে কি করে দিবে, রিলিজ করে দিবে। আর যেহেতু এটাকে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে, তাহলে এই অ্যালোকেশনটা গিয়ে কোনটার সাথে যোগ হয়ে যাবে, সিস্টেমে ধরো আগে ছিল 5, এখন P1 তার আগে ছিল 2, সে কাজটা কমপ্লিট করার পরে সে যেহেতু তার 2 কে সিস্টেমে রিলিজ করে দিল, তাহলে এই 2 গিয়ে কি হবে, 2 গিয়ে আগে যে রিসোর্স ছিল এইটার সাথে গিয়ে তার রিলিজ হওয়া রিসোর্স যোগ হয়ে যাবে। যোগ হয়ে এখন সিস্টেমে তাহলে কারেন্ট অ্যাভেলেবেল কত হবে, 7 হবে না? এটা হবে কিনা বলো তো? তাহলে এখানে কি হবে, P1 কে যেহেতু আমি স্যাটিসফাই করতে পারলাম, P1 সে তার কাজটা কমপ্লিট করার ফলে সে তার অ্যালোকেশনটাকে এখানে সিস্টেমে 200 এটাকে সে রিলিজ করে দিবে। আর এটাকে যদি রিলিজ করে দেওয়া হয়, এটা গিয়ে কোনটার সাথে অ্যাভেলেবেল, যে অ্যাভেলেবেলটা আগে ছিল 332, 332 এটার সাথে গিয়ে যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে গেলে তাহলে আমরা এখানে পাবো কত, 2 3 5। তাহলে এখন সিস্টেমে গিয়ে আপডেটেড অ্যাভেলেবেল কত, 532 না? এইটা না? এইখানে এই কাজটা আমরা করলাম, যে রিসোর্সকে, যে প্রসেসকে আমরা স্যাটিসফাই করতে পারবো, যে প্রসেসকে স্যাটিসফাই করা যাবে ওই প্রসেসের রিসোর্স দিয়ে আগের অ্যাভেলেবেলের সাথে যোগ হয়ে যাবে। সো এখানকার অ্যালোকেশন, এখানকার অ্যাভেলেবেল এই দুটো গিয়ে যোগ হয়ে আপডেটেড অ্যাভেলেবেল আসবে। সো এখন সিস্টেমে কারেন্টলি আপডেটেড অ্যাভেলেবেল হচ্ছে 532। এখন আমরা P2, P2 কে কম্পেয়ার করব। সো P2 কে কম্পেয়ার করার জন্য তার নিড কত ছিল, 600। 600 এর সাথে কারেন্ট এখন সিস্টেমে যে অ্যাভেলেবেল আছে সেটার সাথে কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করে দেখি P2 এর নিড হচ্ছে কত, 6, কিন্তু আমার সিস্টেমে আছে 5, তাহলে কি P2 কে স্যাটিসফাই করতে পারবে বলো তো? পারবে না। যেহেতু P2 কে করতে পারতেছে না, এখন আমরা নেক্সট প্রসেসে যাব। নেক্সট প্রসেসে এসে দেখি আমরা নিড কত। দেখো নিড হচ্ছে 011, সিস্টেমে অ্যাভেলেবেল আছে কত, 532। তো দরকার হচ্ছে 0 কিন্তু আছে 5, দরকার আছে 1 কিন্তু সিস্টেমে আছে 3, দরকার আছে আমার 1 কিন্তু সিস্টেমে আছে 2। তাহলে P3 কি স্যাটিসফাই করা যাচ্ছে বলো তো? তাহলে এখন আমরা P3 কে স্যাটিসফাই করতে পারতেছি।
তো P3 কে যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে কি হবে, P3 এর যে অ্যালোকেশন, তাই না, এই অ্যালোকেশন গিয়ে কি হয়ে যাবে, এটার সাথে যোগ হয়ে যাবে না? তাহলে কত ছিল সিস্টেমে আগে, ছিল 532। আর P3 যেহেতু সে তার কাজটা কমপ্লিট করতে পারলো, তাহলে সে তার অ্যালোকেটেড রিসোর্সটাকে সিস্টেমে রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে সেটা আগের যে অ্যালোকেশন অ্যাভেলেবেল ছিল সেটার সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে একটা নতুন টোটাল আসবে। তাহলে এখানে 3 আসবে, এখানে 4 আসবে, এখানে 7 আসবে, 743। এখন নতুন আপডেটেড অ্যাভেলেবেল তাহলে কত হলো, 743 হলো না? বুঝতে পেরেছি এতটুকু? এই বুঝে গেছে এতটুকু? তাহলে জি আমাদের ম্যাম। শুরুতে সিস্টেমে কি আসলো, সেফ সিকোয়েন্সে প্রথমে P1 আসলো, এরপরে P3 আসলো। তো যেগুলো স্যাটিসফাই হয়ে যাবে সেইটা সেফ সিকোয়েন্সে লিখে ফেলতে হবে। সেফ সিকোয়েন্সে প্রথমে আমরা P1 কে করতে পারলাম, তারপরে আমরা P3 কে করতে পারলাম, এইভাবেই এখন আমরা পরেরটাতে আসবো। পরেরটাতে এসে দেখি P4। P4 এর এখন নিড হচ্ছে কত, 431। সিস্টেমে অ্যাভেলেবেল আছে কত, 743। সো দেখা যাচ্ছে কি P4 কে স্যাটিসফাই করা যাচ্ছে। সো P4 কে আমরা এখানে লিখে ফেলবো। আর P4 কে যেহেতু স্যাটিসফাই করা যাচ্ছে, তাহলে সিস্টেমের অ্যাভেলেবেলের সাথে P4 এর অ্যালোকেশনকে যোগ করে দিতে হবে। তো আমরা এখানে যোগ করে দিব, যোগ করে এখানে আপডেটেড অ্যাভেলেবেল লিখব। তো এখন আমাদের আপডেটেড অ্যাভেলেবেল হচ্ছে কত, 745। এখন দেখো সিস্টেমে যে আমাদের 5টা প্রসেস ছিল, P0 থেকে P4 পর্যন্ত ছিল, তাই না? 5টা প্রসেস, এই 5টাই তো ছিল P0 থেকে P4 পর্যন্ত। তো আমরা প্রথম স্ক্যান করে ফেললাম, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রথম আমরা একটা স্ক্যান করলাম। এই স্ক্যান করে আমরা দেখলাম শুধুমাত্র 3টা প্রসেস আসছে, P0 এবং P2 আসে নাই। কোন দুইটা আসে নাই, P0 এবং P2 আসে নাই। এই যে দেখো P0 আসে নাই এবং P2 আসে নাই। তো আমাদের প্রথম স্ক্যান করা শেষ। এখন আবার আমাদের কি করতে হবে, আবার শুরুতে যেতে হবে। শুরুতে গিয়ে যে দুইটাকে আমরা স্যাটিসফাই করতে পারি নাই, এই দুইটাকে আবার আমরা এখন কম্পেয়ার করব। সো কম্পেয়ার করে দেখি P0 এর এই মুহূর্তে দেখো তো নিট কত, P0 নিট কত বলো তো, 743, তাই না? এই যে দেখো P0 নিট হচ্ছে 743। এখন সিস্টেমে আমার আপডেটেড অ্যাভেলেবেল আছে কত, 745। এখন যদি আমি এটার নিট এবং এই যে আমার আপডেটেড অ্যাভেলেবেল এটার সাথে আমি কম্পেয়ার করি, তাহলে কি এখন P0 কে স্যাটিসফাই করা যাচ্ছে? এতে আমার নিড হচ্ছে 7টা, কিন্তু সিস্টেমে আছে অ্যাভেলেবেল 7টা, দ্যাট মিন্স এ কে স্যাটিসফাই করা যাচ্ছে। এরপর বি রিসোর্স 4টা, কিন্তু সিস্টেমে আছে 4টা, দ্যাট মিন্স স্যাটিসফাই করা যাচ্ছে। সি নাম্বারে দেখা যাচ্ছে কি দরকার হচ্ছে 3টা, কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল আছে 5টা, দ্যাট মিন্স স্যাটিসফাই করা যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারবো, P0 কে স্যাটিসফাই করতে পারবো। আর P0 কে যেহেতু স্যাটিসফাই করতে পারতেছি, তখন আমরা P0 কে এখানে সিকোয়েন্সে লিখে ফেলবো। আর যখন P0 কে আমি সিকোয়েন্সে লিখে ফেলবো, তখন কি করতে হবে, P0 এর যে অ্যালোকেশন ছিল এই অ্যালোকেশন গিয়ে ওই যে আপডেটেড অ্যাভেলেবেল ছিল এটার সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে তখন নতুন মান হবে 755। এখন এই 755 এটার সাথে এখন আবার কি কম্পেয়ার করতে হবে, P2 কে কম্পেয়ার করতে হবে। তো এখন আমি P2 কে কম্পেয়ার করব। P2 কে দেখি P2 এর নিড হচ্ছে কত, 600। এখন এই 600 এর সাথে 755 এটাকে আমি কম্পেয়ার করি, দেখো তো কম্পেয়ার করলে স্যাটিসফাই করা যাচ্ছে কিনা P2 কে। P2 তে নিড হচ্ছে 600, কিন্তু অ্যাভেলেবেল আছে 755। ম্যাম করা যাবে। করা যাবে, তাহলে P2 কে আমরা স্যাটিসফাই করে দিলাম। আর P2 কে যখন স্যাটিসফাই করে দিচ্ছি, তখন P0 যে অ্যালোকেশন ছিল P2 এর অ্যালোকেশন ছিল কত, 302। তাহলে আমাদের সিস্টেমে লাস্ট অ্যাভেলেবেল ছিল কত, 755। আর P2 কে যখন আমি স্যাটিসফাই করলাম, তার অ্যালোকেশন ছিল কত, 302। দ্যাট মিন্স এইটাকে আমার লাস্ট আপডেটেড অ্যাভেলেবেল কত হবে, তাহলে 7, 5, 10। এইটাই এখানে 7, 5, 10
এই যে দেখো, এখন সেফ সিকোয়েন্সে আমাদের সকল প্রসেস চলে আসছে, P1 থেকে P0 থেকে P4 পর্যন্ত যত প্রসেস ছিল সবগুলো কিন্তু চলে আসছে। কোনো প্রসেস কি এখানে ইনকমপ্লিট অবস্থায় আছে? ধরো এখানে 5টা প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেস আসে না, এরকম কি কোনো স্টেট আছে, এখানে সিচুয়েশন আছে? নাই। যেহেতু সব প্রসেস এখানে চলে আসছে, তো আমরা বলতে পারি এই সিস্টেমটা সেফ সিকোয়েন্সে আছে এবং এখানে কোনো ডেডলক নাই। বুঝতে পেরেছি এতটুকু? দুইবার করার পরেও কি যদি সিকোয়েন্স না আসে তাহলে কি এটা আনসেফ। যদি তুমি বারবার করার পরেও কোনো একটা প্রসেস এখানে আসে নাই, ধরো তোমার এখানে P3 প্রসেস তুমি কোনোভাবে প্রথমে তুমি একবার স্ক্যান করছো, আসে নাই, এরপরে তুমি আবার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত স্ক্যান করছো, তখনও তুমি P3 কে আনতে পারো নাই, এরপরে আবার করছো, তখনও P3 কে কোনোভাবে আনা যাচ্ছে না, দ্যাট মিনস একটা প্রসেস ইনকমপ্লিট অবস্থায়, ইন এক্সিকিউশন অবস্থায় থেকে যাচ্ছে, তখন আমরা কি বলতে পারি? এইটা আনসেফ স্টেটে। শুধুমাত্র তখনই সেফ স্টেটে বলবো যখন সব প্রসেস এইভাবে এক্সিকিউশন হয়ে যাবে। স্ক্যানটা কি একাধিকবার করা যাবে? হ্যাঁ, একাধিকবার করা যাবে। যেমন আমরা প্রথম স্ক্যানে শুধুমাত্র 3টা পেয়েছি, P1 থেকে P4 পর্যন্ত পেয়েছি, P0 এবং P2 কিন্তু প্রথমে আসে নাই, আসছিল? আসে নাই। এরপর আমরা কি করলাম, P4 থেকে যখন P4 পর্যন্ত আসলাম, এরপরে আবার আমরা শুরু থেকে শুরু করলাম। তো শুরু থেকে শুরু করে যে দুটো ইনকমপ্লিট অবস্থায় ছিল P0 এবং P2, এই দুইটাকে আবার আমরা এক্ষেত্রে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম এখন P0 এবং P2 কে স্যাটিসফাই করা যাচ্ছে। বুঝে গেছে? ওকে ম্যাম। সো এইটা হচ্ছে কি ব্যাংকার্স অ্যালগরিদম। আর সবাইকে বুঝতে পেরেছি? জি ম্যাম। এখন দেখো, এই যে আমরা এখানে এটা করলাম, হ্যাঁ, এটা সলিউশনটা করলাম, মাঝে মধ্যে পরীক্ষা কি এরকম অ্যাভেলেবেল দেওয়া থাকে না। আমরা এই যে সলিউশনটা করলাম, এখানে আমরা সলিউশনের জন্য ধরে নিলাম কি অ্যাভেলেবেল দেওয়া ছিল, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় এরকম অ্যাভেলেবেল দেওয়া থাকে না, 3 3 2 দেওয়া থাকে না, তখন আমাদের কি করতে হবে? অ্যাভেলেবেলটাকে বের করতে হবে। তো অ্যাভেলেবেলটাকে আমরা এখন কিভাবে বের করতে পারবো? এই যে দেখো, এখন আমরা ধরে নিলাম আমাদের কোশ্চেনে এখান থেকে শুরু, এখান থেকে পুরোটা আছে, আর এতক্ষণ পর্যন্ত যে আমরা সলিউশন করলাম তখন আমরা ধরে নিলাম কোশ্চেনে শুধুমাত্র এখান থেকে শুরু। তো এখন আমরা দেখি যে আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল দেওয়া নাই, তখন আমরা অ্যাভেলেবেল কিভাবে বের করব? অ্যাভেলেবেল বের করার জন্য এই যে দেখো 3টা রিসোর্স দেওয়া এখানে, এ বি সি, এ বি সি। তো প্রথম রিসোর্স কয়টা? 10টা, 10 ইনস্ট্যান্স। সেকেন্ড রিসোর্স হচ্ছে এখানে 5টা। থার্ড রিসোর্স এখানে হচ্ছে তার ইনস্ট্যান্স 7টা। তাহলে এখানে আমাদের টোটাল রিসোর্স কয়টা? 10 5 7, এই কয়টা ইনস্ট্যান্স এখানে দেওয়া। এখন দেখো আমরা এখানে সিস্টেম থেকে অ্যাভেলেবেল বের করব। অ্যাভেলেবেল বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে অ্যালোকেশন দেওয়া ছিল, এই অ্যালোকেশনের ভ্যালুগুলো আমরা এখানে যোগ করে ফেলবো। তো যোগ করার জন্য প্রথমে এ এর ভ্যালুগুলোকে যোগ করতে হবে। তো এ এর ভ্যালু এখানে আছে কত? 3 2 2, দ্যাট মিন্স 7, 3 এ 4 এ 7। এরপরেরটা আমরা দেখি বি, বি এর ভ্যালুগুলো যোগ করব। তো বি এর ভ্যালুগুলো যোগ করলে এখানে কত হয়? 2 হয়। এরপরে আমরা সি এর ভ্যালুগুলো যোগ করব, সি এর ভ্যালু এখানে যোগ করলে কত হয়? 5 হয়। 7 2 5। তো এখন আমরা এই যে 3টা রিসোর্সের মান দেওয়া ছিল, এই 3টা রিসোর্সের মান থেকে অ্যালোকেশনের মান 7 2 5 বিয়োগ করব। তো বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে তার জন্য অ্যাভেলেবেল। তো অ্যাভেলেবেলের জন্য এখন আমরা বিয়োগ করি, দেখো 7 থেকে 5 গেলে কত থাকে? 2 থাকে, 5 থেকে 2 গেলে 3 থাকে, 10 থেকে 7 গেলে 3 থাকে। এইটাই হচ্ছে সিস্টেমের অ্যাভেলেবেল। এই যে দেখো, এই অ্যাভেলেবেলটাই আমরা এখানে বের করে বসালাম। বুঝা গেছে? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। যদি সিস্টেমে ডিরেক্টলি অ্যাভেলেবেল দেওয়া না থাকে তখন এইভাবে ক্যালকুলেশন করে অ্যাভেলেবেল বের করতে হবে, আর যদি সিস্টেমে অ্যাভেলেবেল দেওয়া থাকে তখন তার বের করার দরকার নাই। দেখো এইখানে যে আমাদের ইনস্ট্যান্স 10 5 7, টোটাল 10 5 7, তাই না? এটা এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল না?
টোটাল ইনস্ট্যান্স হচ্ছে এখানে 10 5 7 10 5 7। দেখো আমরা যখন কাজটা কমপ্লিট করলাম, এই যে দেখো এখানে যে আমাদের কাজটা কমপ্লিট হলো এবং সেভ সিকোয়েন্স আসলো, ফাইনালি গিয়ে আমাদের রিসোর্স কিন্তু কি হয়ে গেল, 10 5 7 হয়ে গেল। এই যে যেটা আমাদের ইনস্ট্যান্স দেওয়া ছিল কত, 10 5 7, কাজটা কমপ্লিট হয়ে গিয়ে আমরা দেখলাম আমাদের ফাইনাল যে অ্যাভেলেবেল সেটাও হয়ে গেল 10 5 7। দ্যাট মিন্স আমাদের ক্যালকুলেশন ভ্যালিড, ঠিকঠাক আছে, কোথায় কোনো ভুল হয় নাই। তো এইভাবে আমরা কাজ করে নিব ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে। সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে সেটা বের করব। তারপরে দেখো এখানে আরেকটা কন্ডিশন হতে পারে, ধরো সিস্টেমে কোনো একটা নতুন রিকোয়েস্ট আসতে পারে। তো এখানে যে আমরা টেবিলটা করলাম এতক্ষণ পর্যন্ত, এই যে এইখানে ধরো এখন সিস্টেমে P1 এর জায়গায় নতুন একটা রিকোয়েস্ট আসছে। এখন যদি কোনো নতুন রিকোয়েস্ট আসে, ওই রিকোয়েস্টকে আমরা কি গ্র্যান্ট করতে পারবো কিনা অথবা স্যাটিসফাই করতে পারবো কিনা সেটা এখন আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো এখানে এটা বলা, যদি সিস্টেমে এই যে দেখো P1 রিসোর্সে নতুন করে একটা রিকোয়েস্ট আসলো, কি ধরো P1 যে রিসোর্স তার এখন নতুন করে দরকার পড়ছে যে A1 এর জন্য A নাম্বার রিসোর্স তার একটা লাগবে, বি নাম্বার রিসোর্স তার আরো 0 লাগবে, কোনো দরকার নাই, এবং 3 নাম্বার রিসোর্স যেটা ছিল সি নাম্বার সেটা তার 2টা লাগবে। তো তার নতুন রিকোয়েস্ট হচ্ছে 102। এখন এরকম যদি কোনো নতুন রিকোয়েস্ট আসে তখন আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে এটাকে কম্পেয়ার করতে হবে। তো কিসের সাথে কম্পেয়ার করব, নতুন রিকোয়েস্টকে নিডের সাথে কম্পেয়ার করতে হবে এবং নতুন রিকোয়েস্টকে অ্যাভেলেবেলের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে রিকোয়েস্ট কত আমাদের এখানে 102 না, এটা তো হচ্ছে আমাদের রিকোয়েস্ট। আর P1 এ যেহেতু রিকোয়েস্ট আসলো, দেখো P1 এর আগে এই যে এখানে P1, এই যে এটা P1 এর এখানে নিড কত, নিড হচ্ছে 122। এইটা P1 এর অ্যালোকেশন হচ্ছে কত, 200। তাহলে অ্যালোকেশন হচ্ছে 200 এবং নিড হচ্ছে 122। অ্যালোকেশন হচ্ছে 200, নিড হচ্ছে 122। আমরা এখানে গিয়ে দেখি, এই যে দেখো অ্যালোকেশন হচ্ছে তার কত, আচ্ছা অ্যালোকেশনটা আমি একটু পরে দেখি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই যে দেখো অ্যালোকেশন হচ্ছে তার 200, এখানে অ্যালোকেশন হচ্ছে P1 এর 200 আর P1 এর নিড হচ্ছে কত, 122। তাহলে এখানে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট আসলো 102, এই রিকোয়েস্টকে আমাদের 3টা কেস করতে হবে, নিডের সাথে কম্পেয়ার করতে হবে, অ্যাভেলেবেলের সাথে কম্পেয়ার করতে হবে, এগুলো কম্পেয়ার করে অ্যাভেলেবেলকে আবার আপডেট করতে হবে, এবং হচ্ছে নিড যেটা নিডকেও আপডেট করতে হবে। তো আমরা এখন দেখো এক্ষেত্রে দেখি রিকোয়েস্টকে কি হতে হবে, নিড থেকে অবশ্যই ছোট হতে হবে, অবশ্যই সমান হতে হবে। যেহেতু নিড হচ্ছে 102 এবং P1 এর নিড ছিল 122, দ্যাট মিন্স আমাদের রিকোয়েস্ট P1 এর নিড থেকে ছোট অথবা সমান হচ্ছে, তাহলে এটা একটা ভ্যালিড রিকোয়েস্ট। আবার দেখা যাচ্ছে P1 এ যে আমাদের অথবা আগের যে সিস্টেমে অ্যাভেলেবেল ছিল, অ্যাভেলেবেল কত ছিল আগের সিস্টেমে, 332 ছিল না, এই যে দেখো 332 তো ছিল অ্যাভেলেবেল। সো এই রিকোয়েস্ট কিন্তু যেটা 102 তো হচ্ছে আমাদের নতুন রিকোয়েস্ট, তার মানে নতুন রিকোয়েস্ট P1 এর নিড থেকেও ছোট, অ্যাভেলেবেল থেকেও ছোট। তাহলে P1 এর যে অ্যাভেলেবেল 332 থেকে নতুন রিকোয়েস্ট 102, এটা কিন্তু ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে, দ্যাট মিন্স এটাও একটা তাহলে কি ভ্যালিড রিকোয়েস্ট, এটাকেও গ্র্যান্টেড করা যাবে, এক্সিকিউট করা যাবে। তো শুরুতে আমাদের কি করতে হবে, যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে, এই রিকোয়েস্টকে যে প্রসেসের জন্য আসবে ওই প্রসেসের নিডের সাথে কম্পেয়ার করতে হবে, ওই প্রসেসের নিডের সাথে কম্পেয়ার করে আমরা বুঝবো এটা একটা ভ্যালিড রিকোয়েস্ট, এবং
সিস্টেমের শুরুতে যে অ্যাভেলেবেল দেওয়া ছিল, স্টার্টিং এ যে অ্যাভেলেবেল দেওয়া ছিল 332, এটার সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে দেখতে হবে নতুন রিকোয়েস্টটা যেন ছোট হয় অথবা সমান হয়। যদি ছোট হয় অথবা সমান হয় তখন এটা কি হবে, ট্রু হবে। সো এই দুটো কন্ডিশন যখন ট্রু হবে তখন আমাদের কি করতে হবে, অ্যাভেলেবেল কে আপডেট করতে হবে এবং নিড কে আপডেট করতে হবে। সো অ্যাভেলেবেল কে আপডেট করার জন্য কি করা লাগবে, অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট করতে হবে। তো সিস্টেমে আমাদের শুরুতে অ্যাভেলেবেল ছিল 332, নতুন রিকোয়েস্ট আসলো কত, 102 এই দুটোর মধ্যে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে 230, এটা হচ্ছে আমাদের আপডেটেড অ্যাভেলেবেল। তারপর হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশনের জন্য আমাদের এখানে আপডেটেড অ্যালোকেশন বের করতে হবে। P1 এর অ্যালোকেশন দেওয়া ছিল 200। তো P1 এর অ্যালোকেশনের সাথে যে রিকোয়েস্টটা আসলো এই রিকোয়েস্টটাকে এখানে যোগ করে দিতে হবে। যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের আপডেটেড অ্যালোকেশন। এছাড়া হচ্ছে P1 এর যে নিড ছিল 122, ওই নিড থেকে নতুন যে রিকোয়েস্ট আসলো P1 এর 102, এটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে এখানে ভ্যালু বের করব আমরা 020। তাহলে এখান থেকে আমরা তিনটা নতুন ভ্যালু পেলাম, একটা হচ্ছে নিড, আরেকটা হচ্ছে অ্যালোকেশন, আরেকটা হচ্ছে অ্যাভেলেবেল। এই যে দেখো, তো আমাদের আপডেটেড অ্যাভেলেবেল, এখান থেকে আমরা কি পেলাম, অ্যাভেলেবেল পেলাম এইটা, অ্যালোকেশন পেলাম কত, 302, নিড পেলাম কত, 2020। তো এখানে কম্পেয়ার করে আমরা তিনটা ভ্যালু পেলাম। এই তিনটা ভ্যালুকে এখন আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে টেবিলে। তো রিপ্লেস করে দেওয়ার জন্য আমরা কি করব, এই যে দেখো পরের টেবিলে যাই। তো এখানে দেখো P1 এর ভ্যালু এবং হচ্ছে আমাদের অ্যাভেলেবেল এর ভ্যালু একটু আগে আমরা ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করে নিড পেয়েছি কত P1 এর জন্য, নিড আসছে এই যে দেখো আসছে কত, 020। তারপর হচ্ছে অ্যালোকেশন আসছে কত, 302 অ্যালোকেশন আসছে। অ্যাভেলেবেল আসছে কত, অ্যাভেলেবেল আসছে 230। তো এগুলা কিসের জন্য আসছে, কোন প্রসেসের জন্য আসছে, P1 এর জন্য আসছে না, P1 এর জন্য আসছে। এখন আমরা কি করব, P1 এর জন্য যেহেতু আসছে, P1 এর নিডের ঘরে অ্যাভেলেবেল এর ঘরে এই ভ্যালুগুলো আমরা দিয়ে দিব। এই যে দেখো P1 এর অ্যাভেলেবেল এর ঘরে আমরা 302 দিয়ে দিলাম। এই যে এটা তো অ্যাভেলেবেল না, এটা হচ্ছে অ্যালোকেশন, এখানে উল্টো লিখছে। তো এই ভ্যালুগুলো এই যে দেখো এদিকে ফরওয়ার্ড হয়ে গেছে, এগুলো তোমরা ঠিকমতো লিখবা। হ্যাঁ, এটার উপর এটার ভ্যালু লিখবা, এটা লিখবা, এটা লিখবা। তো প্রথম যেটা দেওয়া এটা হচ্ছে অ্যালোকেশন, তারপরে এটা যেটা দেওয়া এটা হচ্ছে নিড, আর এটা যেটা দেওয়া সেটা হচ্ছে অ্যাভেলেবেল। এগুলো একটু এদিকে চলে আসছে, তো এটা হচ্ছে অ্যাভেলেবেল। তাহলে আমরা সিস্টেমে বের করলাম কত, অ্যাভেলেবেল কত বের করলাম, 230। তো অ্যাভেলেবেল এখানে আমরা দিয়ে দিলাম 230। তারপর P1 এর জন্য আমরা নিট বের করলাম কত, 020। এই যে দেখো নিট বের করলাম 020, এটা এখানে বসিয়ে দিলাম। P1 এর জন্য এক্ষেত্রে আমরা অ্যালোকেশন বের করলাম কত, 302। সো এখানে আমরা অ্যালোকেশনে 302 বসিয়ে দিলাম। আর বাকি যে ভ্যালু ছিল P0, P2, P3, P4 সবগুলোর ভ্যালু আমরা আনচেঞ্জড রাখলাম, এগুলাতে কোনো পরিবর্তন করি নাই। এখানে যা ভ্যালু ছিল এবং এখানে যা ভ্যালু, এগুলা কিন্তু আগে যা ছিল তাই আমরা এখানে লিখে ফেললাম। যেহেতু শুধুমাত্র P1 এর জন্য রিকোয়েস্ট আসছে, শুধুমাত্র আমরা P1 এ লিখে দিলাম। বুঝতে পেরেছি? এই বোঝা গেছে এতটুকু? জি ম্যাম। এখন তাহলে কি করতে হবে, আগের প্রসিডিওরে আবার কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে দেখতে হবে স্যাটিসফাই করা যাচ্ছে নাকি স্যাটিসফাই করা যাচ্ছে না। সো P0 থেকে আবার এইভাবে আমরা কম্পেয়ার করব। P0 নিড কোথায়, এই যে এটা হচ্ছে নিড কলাম। সো নিড কলামের সাথে, না এটা নিড না, এটা হচ্ছে অ্যালোকেশন। সো P0 নিড কলাম হচ্ছে এটা, নিড কলামের সাথে এই যে অ্যাভেলেবেল কলাম,
এই দুইটার আবার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে লেস দেন অর ইকুয়াল কিনা। যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে স্যাটিসফাই করা যাবে, স্যাটিসফাই করে তোমরা এরকম সেফ সিকোয়েন্স পেয়ে যাবা। তো এইভাবে কাজটাকে কমপ্লিট করবা। এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করে দেওয়া নাই, এটা নিজেদেরকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করলে তোমরা এরকম একটা সিকোয়েন্স পাবা। আর এখানে আরো দুইটা দেখানো আছে, P4 এর জন্য এবং P0 এর জন্য। এই দুইটা হোম টাস্ক, এই দুইটা বাসায় করবা। তো এতটুকু হচ্ছে স্লাইডে। কারো কি কোথায় কোনো সমস্যা আছে বোঝার ক্ষেত্রে? করা যাবে এই দুইটা ম্যাথ? করতে পারবা তোমরা? হ্যাঁ, জাস্ট হচ্ছে P4 এর জন্য তার কি বের করতে হবে, নিড বের করতে হবে, তার অ্যালোকেশন বের করতে হবে, আর অ্যাভেলেবলটাকে আপডেট করতে হবে। সো শুরুতে অ্যাভেলেবল যেটা ছিল 332, ওইটা থেকে এটাকে বাদ দিয়ে দেখতে হবে যে অ্যাভেলেবল করা যায় কিনা। তো এইভাবে এই মানগুলো বের করে P4 এর জন্য দেখবা, P0 এর জন্য দেখবা গ্র্যান্টেড করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। রেকর্ডিংটা এবার অফ করে দাও, অফ করে আমাকে একটু ইনফর্ম করো।